স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা অন্যান্য অতিথিদেরও যুক্ত করে নেব পর্যায়ক্রমে আলোচনার। যুক্ত হয়েছে পরিচয় করে দিতে চাই। আজিজুল বারী হেলাল, মাননীয় এমপি, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক। আছেন মোহাম্মদ জামালুল আকবর চৌধুরী, অধ্যাপক ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসরুজ্জামান, পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের। আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে জসওয়ালের যেই ব্রিফিং, সেখানে তিনি জানিয়েছেন বাংলাদেশের সাথে তারা সম্পর্ক আবারও জোরদার করতে চায় এবং এরই মধ্যে আমরা দেখেছি যে ভারতীয় যে হাই কমিশনের ওখান থেকে বাংলাদেশের যে হাই কমিশন, তারা ভারতীয়দের ভিসা প্রদানের যে প্রক্রিয়াটি সেটি খুব শীঘ্রই শুরু হবে বলে তারা ঘোষণা দিয়েছেন। বিষয়টি কেমন করে দেখছেন? আর কিছুক্ষণ পরে 21-এর প্রহর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একাত্তর জার্নালের আমরা কথা বলবো। সহ আলোচকদের শুভেচ্ছা। আপনি যে দুটি বিষয় বললেন খুবই ভালো। একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিল বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও 19% এসে ঠেকেছে। আর সেটি ওই দেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে যে তিনি নিয়ম বহির্ভূতভাবে এটি করেছেন। এটি যদি কার্যকর হয় আদালতের রায়, তাহলে কিন্তু বাংলাদেশ সহ বাইরের অনেক দেশই একটা বিরাট বোঝা থেকে মুক্ত হবে। দ্বিতীয়, ভারতের পররাষ্ট্র দপ্তরের যে মুখপাত্র বলেছেন যে তারা বহুমাত্রিক সম্পর্ককে এগিয়ে নিতে চান। এর আগেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এসে তাদের লোকসভার স্পিকার এবং পররাষ্ট্র সচিব তারাও এসে একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। আর এটি প্রধানমন্ত্রী তিনি পরে হয়েছেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও এসেছেন, সে সময়ও একই কথা বলেছেন। এরপর আজকে যে পররাষ্ট্র দপ্তর থেকে আসলো, সেটা কিন্তু অনেক দিন ধরেই যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে ভারতের যে টানাপোড়েন চলছিল সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে, এবং এক ধরনের বলা যায় যে যোগাযোগ বিচ্ছিন্ন। ভারত এই সাধারণ যে ভিসা, পর্যটক ভিসা তো বন্ধ করে দিয়েছিল, এখনও বন্ধ আছে, এবং মেডিকেল ভিসা নিতেও খুব কাঠখড় পোহাতে হতো। খুবই অনেকে টাকা পয়সা দিয়েও মেডিকেল ভিসা জোগাড় করতে পারছিলেন না। এক্ষেত্রে যদি এই বার্তাটাই আসে, যদিও তারা এখনও নির্দিষ্টভাবে বলেননি যে কবে থেকে পর্যটন ভিসা শুরু করবে, ভারতে বাংলাদেশ মিশন তারা বলেছে যে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা আবার চালু করবে। এটি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বন্ধ হয়েছিল। সেটি হচ্ছে যে সেখানে বাংলাদেশ মিশন ঘেরাও করেছিল, একটি কর্মসূচি নিয়েছিল, এবং যাতে সেখানকার মিশনের কর্মকর্তার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আর সুতরাং এক ধরনের অস্বস্তি অবস্থা ছিল। এর আগে আগরতলায় বাংলাদেশ মিশনে তারা সেখানে আক্রান্ত হয়েছে মিশন, কলকাতায় বিক্ষোভ হয়েছে। সবটা মিলে এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতি ছিল। তা থেকে বেরিয়ে আসেন। তবে এখানে ভারতকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই সম্পর্ক খারাপ, অন্তত সরকারিভাবে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তি কার্যকর আছে, এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হচ্ছে। বরং বাংলাদেশ থেকে যেসব পণ্য যাচ্ছিল, বিশেষ করে তৃতীয় দেশে যাচ্ছিল ভারত হয়ে, সেটি কিন্তু বন্ধ করে দিয়েছিল
নানা তাদের হয়তো সক্ষমতা সেগুলো হয়তো সামনে কি মনে হয় যে হয়তো সুযোগটি তৈরি হবে আবারও পণ্যগুলো খালাস করবার যাতায়াতের নিশ্চয়ই না, সেটা তো অনেক মানে আলাপ আলোচনা আমরা চাইবো যে হ্যাঁ, কূটনৈতিকভাবে জি। এটি যত দ্রুত সম্ভব তাদের যে সদিচ্ছার কথা জানিয়েছেন সেটা সদিচ্ছাটা আমরা কাজে প্রতিফলিত আসলে কাজে হ্যাঁ, দেখতে কাজের চাই, তার মাধ্যমে কাজে আমরা দেখতে চাই। তার প্রতিফলন আছেন দেখতে আপনি চাই। আমাদের সাথে আজিজুল বারী হেলাল, আপনার কাছে যে এই প্রসঙ্গটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে অভিনন্দন আপনাকে সংসদ সদস্য মানে হিসেবে সংসদে আমাদের আপনি অভিনন্দন। থাকবেন আমাদের সাথে, সে আমাদের কথা বলবেন সেই প্রত্যাশায় রাখি। এই যে ভারতের সাথে যে টানাপোড়েনটি গত সরকারের আমল থেকে শুরু হয়েছে, আমরা দেখেছি নতুন সরকার গঠিত হওয়ার, আমরা যদি হিসেবটি করি আজকে সম্ভবত 4 দিন, সেই মাথায় যখন ভারতের পক্ষ থেকে জানানো হয় যে তারা বাংলাদেশের সাথে সম্পর্কটি স্বাভাবিক করতে চায়, সম্পর্কটি আবারও আগের মতো জোরদার করতে চায় এবং অভিন্ন অনেক ইস্যু হয়তো থাকবে সামনের দিনগুলোর কথা বলবার, তার একটি প্রথম পদক্ষেপ যে ভারতীয়দের ভিসা দেয়া শুরু করার কথা বলেছে সেখানকার বাংলাদেশের হাই কমিশন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এই সম্পর্ক এখন বাংলাদেশের পক্ষ থেকেও তাদের সাথে কি ধরনের আচরণ আমরা করব, দেনা পাওনার হিসেবে জায়গাটা আমরা কতটা শক্ত অবস্থানে থাকবো বলে আপনার কাছে মনে হয়? আমি বর্তমান তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের যে ফার্স্ট মুভ যেটা হলো যে পররাষ্ট্র নীতিতে আমাদের ছিল যে বাংলাদেশ ফার্স্ট এই নীতি। এখন এই নীতিকে ভারত এতদিন একটা স্টেলমেট অবস্থা তৈরি হয়েছিল, অচল অবস্থা তৈরি হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক। এর ইতিহাস বা এর কারণ আমরা সবাই জানি, কিন্তু এখন একটা গুড মুভ যে ভারত সরকার তার ব্রিফিং এ বলেছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক তারা উন্নয়ন করতে চায়, বহুমুখী সম্পর্ক উন্নয়ন করতে চায়। ভিসার যে কার্যক্রম আমাদের এই অঞ্চলের লোকজন ওই সেই অঞ্চলের ট্রাভেলিং বা চিকিৎসা বা শিক্ষা বিভিন্ন বিষয় বন্ধ ছিল, বিভিন্ন ক্যাটাগরিতে বন্ধ ছিল, এখন সেটা উন্মুক্ত হলো এবং বাংলাদেশের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত। এটাকে অবশ্যই ওয়েলকাম করতে হবে যে তারা আমাদের সম্পর্ক উন্নয়ন করতে চায়, কিন্তু আমাদের যে কন্ডিশনটা সেটা হলো যে বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা এই সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাব। সুতরাং এই দিক থেকে বলা যেতে পারে যে ভারতের যে গুড জেস্চার এবং এটা বাংলাদেশেরও যে আপনার একটা গুড ওপেনিং, যে আমরা বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন ছিল এতদিন, সেই সম্পর্কটা এখন ডেভেলপড হচ্ছে, এটা একটা ভালো দিক। এবং আমরা বলেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছেন যে মেরুদণ্ড সোজা করে বিদেশের সাথে আমাদের বৈদেশিক সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনস হবে। তাছাড়া ওয়ার্কিং রিলেশন তো আমাদের সব দেশের সাথে থাকবেই। সুতরাং সেই অর্থে আমি বলতে পারি বর্তমান সরকারের এটা একটা জন্য একটা ভালো দিক যে তারা তাদের সম্পর্কের দুয়ার উন্মুক্ত করতে শুরু করেছে। এখন আপনাকে ওয়েট করতে হবে যে এরপরে কি হয়। অবশ্যই আমরা সেই দিকে আসলে তাকিয়ে থাকবো যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে আসলে সম্পর্কের জায়গাগুলোতে কোন কোন বিষয় সামনে নিয়ে আসা হয়। মোহাম্মদ জামালুল আকবর চৌধুরী, আপনার কাছে যদি একটু জানতেই যাই, সেটি হচ্ছে যে এই কূটনৈতিক জায়গায় বারবারই হচ্ছে, আমরা এর আগেও দেখেছি যে এক ধরনের নিজেদের দাবি দেওয়ার জায়গাটি সবসময় এক পাশে রেখে অন্যদের দাবি দেওয়া বা অন্য দেশের দাবি দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের গুরুত্ব আমরা দিয়েছি, যার জন্যই কিন্তু বেশিরভাগ সময় আসলে দেখা গেছে যে নিজেদের যে প্রয়োজনীয় বা নিজেদের যেই ন্যায্য হিস্সা সেগুলো আসলে আমরা কখনোই আদায় করতে পারিনি। এবার এই বিষয়টার যাতে পুনরাবৃত্তি না হয়, আপনার কাছে কি মনে হয় সরকারের কি ধরনের কূটনৈতিক বিষয়টি আসলে মাথায় রেখে সবার সাথে আলোচনা করার? ধন্যবাদ। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি, আমরা হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আমাদের বাংলাদেশকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং আমি মনে করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যথার্থই বলেছেন, বা দেশের স্বার্থ সবার আগে। সেজন্য আমাদেরকে এই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পররাষ্ট্রনীতি সহ বাণিজ্যিক স্বার্থ সবকিছুকে আমাদেরকে গুরুত্ব দিয়ে এগোতে হবে।
এবং এবং নতুন বাংলা এই অগ্রযাত্রায় আমি মনে করি 24-এর এই যে ছাত্র জনতার আন্দোলনের পরে আমি মনে করি বাংলাদেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এবং সাথে সাথে আমরা ভারতের সাথে যেন আমরা সমভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রেও আমাদেরকে উচিত বাংলাদেশের স্বার্থকে সমভাবে গুরুত্ব দেওয়া। নিশ্চয়ই ভারত যদিও আলোচনা চলতেই থাকবে, এবং অধ্যাপক মোহাম্মদ আসরুজ্জামান আপনি আছেন আমাদের সাথে, আপনার কাছে ফিরবো, তবে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, ৭১ জার্নালে বিরতির পর নিশ্চয়ই আবারও আলোচনার জন্য আমন্ত্রণ। ৭১ জার্নালে আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একদম প্রথম প্রহরে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন ভাষা শহীদদের প্রতি। আমরা এই বিষয়ে একটু আলোচনায় করতে চাই, সেটি হচ্ছে যে ভাই আপনাকে দিয়ে যেটা শুরু করি, সেটি হচ্ছে যে আমরা বরাবর দেখেছি যখন এ ধরনের আনুষ্ঠানিকতা হয় তখন সরকার প্রধান যারা থাকেন তারা সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী দলকে অনেক দেরিতে আসতে দেখা যায়। অর্থাৎ হয়তো প্রথম প্রহরে যখন রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এসে যখন শ্রদ্ধা নিবেদন করেছেন, বিরোধী দলকে দেখা গেছে হয়তো সকালবেলা এসেছেন অন্যদের সাথে। এবার আমরা দেখলাম যে সাথে সাথেই কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে সরকারি দল প্রধানমন্ত্রী তো সরকারি দলের প্রধান, তা বিরোধী দলের যিনি প্রধান তার পরপর পুষ্পার্ঘ্য অর্পণ, এটা আমি মনে করি যে এটা এক ধরনের ভালো রীতি। আগে সেটা অনেক কারণে, প্রথম হচ্ছে বিরোধী দল তখন কারা ছিল, আবার একসময় তো সরকারি দল ও বিরোধী দলের সাথে সম্পর্কটা ছিল একেবারে অহিনকর, মানে কেউ কাউকে দেখতে পারতেন না, কেউ কারো মুখ দেখা দেখে বন্ধ ছিল। সুতরাং সরকারি আবার আরেকটা ভয় ছিল যে বিরোধী দল আসলে যদি বিশৃঙ্খলা হয় অথবা হেনস্থার শিকার হন, এসব ক্ষেত্রে। তাই এবার একটা নতুন পরিবেশ, কিন্তু আমি দেখলাম যে শহীদ মিনার একটু ব্যতিক্রমীভাবে, অতীতে তো কখনো এরকম মোনাজাত হতো না আনুষ্ঠানিকভাবে। এবার একটা নতুন রীতি চালু হলো, আর সেটি মোনাজাত তো যে কোনো সময় করা যায়, কিন্তু শহীদ মিনার যখন আমরা শহীদদের স্মরণ করছি তখনই কি মোনাজাত করার সময়? আমরা হয়তো এই বিষয়টি সামনের দিনগুলোতে হয়তো আরো একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমরা হয়তো এই আলোচনাটি তুলে রাখতে চাই। আজিজুর বাড়ি হেলাল, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য আমাদের অতিথি আপনাকে সেভাবে সম্বোধন করেছেন। আপনি বলা যায় আমাদের মানুষ আর কি, অর্থাৎ সংসদ সদস্যরা মানেই হচ্ছে সাধারণ মানুষ তারা। সেই জায়গায় একটু আমরা বলতেই চাই, জানতেও চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ভাষা নিয়ে আমরা সারা বছর কোনো রকম আলোচনা করি না। আমরা ভাষা সংরক্ষণ থেকে শুরু করে, শুধু তো আর বাংলা ভাষা না, বাংলাদেশে আরও অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে, তাদের নিজস্ব ভাষা বা আঞ্চলিক অনেক ভাষা আছে, যেগুলো হয়তো আমরা একটু নাটকে, একটু হয়তো সিনেমাতে বা মুখে হয়তো শুনে আমাদের ভালো লাগে, কিন্তু বিভিন্ন যে দেশ আছে অনেকের যাদের নিজস্ব ভাষা, অর্থাৎ ভারত বাদে আমরা দেখেছি ইউরোপের অনেক দেশে তাদের একেবারেই নিজস্ব সেই এলাকার কিছু উচ্চারণের ক্ষেত্রে হয়তো ইংরেজিই বলছে কিন্তু উচ্চারণের কিছু ভিন্নতা আছে। এরকম করে তারা সেটি সংরক্ষণ করেন অথবা প্রচলন করেন। আমরা কেন ওরকম করে নিজেদের ভাষাগুলোকে সংরক্ষণ এবং প্রচলিতভাবে নিয়ে আসতে পারি না? দেখেন, ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নটা উত্তর দিতে গেলে অনেক একটা একাডেমিক কোশ্চেন। আমি প্রথমে যেটা বলতে চাই যে আমাদের যে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলনটা কেন হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে মর্যাদা দেওয়া হয়েছিল না, মাতৃভাষার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম না। আমরা যুদ্ধ করেছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা কি হবে, সেটা উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। আমরা এর প্রতিবাদ করেছিলাম যে নো, উর্দু অ্যান্ড বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। তখনই গন্ডগোলটা হয়েছিল এবং আমরা সেই মানে সংগ্রামে আমরা জিতেছিলাম। তারপর থেকে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়। এখন এরপরে
আপনার এই ফ্যাসিস্টের আমলে আমি দেখলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের থেকে এটা একটা ঘোষণা আসে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু অরিজিনাল আমাদের দেশে যেটা হয়েছিল, আমরা আজকে যে কারণে ফুল দিলাম সেটা হলো রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য আমাদের যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে। এখন মাতৃভাষা সংরক্ষণের বিষয়ে আপনি বলছেন, আমরা আমাদের দেশে যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলো আছে, বাংলা ভাষারই বিভিন্ন অপভ্রংশ বলতে পারেন এগুলো, এই সমস্ত ভাষাকে, তারপরে পাহাড়ি মানুষের ভাষা, এইসব ভাষাকে সংরক্ষণ করা বা এইসব ভাষা আপনার চর্চা করা সেই সব ভাষাভাষী লোকের জন্য, এজন্য আমরা আমাদের সরকার নিশ্চয়ই উদ্যোগ নেবে, যেহেতু আমরা 3 দিনের একটি সরকার, এটা নিশ্চয়ই আমরা উদ্যোগ নিব। তবে নিশ্চয়ই সেই আশা আমাদের থাকবে। আমরা এই জায়গায় একটু কথাই বলতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের, তার কাছে আসলে প্রশ্নটি আমার সেটি হচ্ছে যে আমরা এই যে ভাষার যে সংরক্ষণের কথাটি বারবার বলা হচ্ছে, সেখানে কেন শুধু দিবস, শুধু কোনো একটি বিশেষ উপলক্ষ যখন আসে তখন আমরা আলোচনা করি, তার বাদে আমরা কখনো এই বিষয়টি নিয়ে আলোচনা করি না বা কোনো কার্যকর কোনো পদক্ষেপ দেখি না, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে গেল কয়েক যদি মাসের কথা আমরা বলি, নির্বাচন এবং নির্বাচনের আগের সময়টাতে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু শব্দ, অর্থাৎ আজাদি যেটা হয়তো আমরা জানি, মুক্তি, ইনসাফ যেটি আমরা জানি, ন্যায় বিচার, এই যে অন্য দেশের ভাষাকে এক ধরনের প্রচলনের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যারা আন্দোলন করেছেন বিভিন্ন দাবি দাওয়াতে, তখন হচ্ছে এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। আপনার কাছে কি মনে হয় কেন এই শব্দের মানে ব্যবহার আমাদের করতে হলো? আমাদের তো নিজস্ব এই ভাষা মানে মত প্রকাশের তো ভাষা আছেই। আমি প্রথমে ভাষা শহীদদের স্মরণ করছি। 1952 সালে যারা তাদের মধ্য দিয়েই আমরা বাংলা ভাষার যে রাষ্ট্রীয় ভাষা মর্যাদা সেটা পেয়েছি, এবং 71 সালে মুক্তিযুদ্ধ এবং 2024 সালের যে গণ অভ্যুত্থান বা বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে ভাষার প্রয়োগ আমরা দেখেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা কেন শুধু একটি দিবস বা একটি মাসকে কেন্দ্র করে আমাদের ভাষা চর্চা করি। আসলে তো ভাষা সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচিত হওয়া উচিত, কারণ মাতৃভাষা বাংলায় যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি আসলে কখনোই আসবে না। আমাদের টেকসই উন্নয়নের জন্য যে ভাষার ব্যবহার, সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। কাজেই আমরা যখন মাতৃভাষার কথা বলি, আমাদের অবশ্যই মাতৃভাষাকে সর্বাগ্রে স্থান দিতে হবে। 1987 সালে সর্বস্তরে বাংলা প্রচলন আইন হয়েছিল, সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে অফিস আদালত, দোকানপাট, সর্বক্ষেত্রে বা আপনাদের যে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করবো অবশ্যই বাংলা, প্রমিত বাংলায় ব্যবহার করতে হবে। সেটা একটি নির্দেশনা আছে, এবং সেই ফলে 2012 সালেও দেখা গেল যে একটি নির্দেশনা আসছে, তারপরে বাংলা ভাষা যে সর্বস্তরে ব্যবহার সেটি হচ্ছে না, আমাদের মন মানসিকতার কারণে, আমাদের সীমাবদ্ধতার কারণে এবং নানা কারণে। আর দ্বিতীয় প্রশ্নের কথা হচ্ছে যে আমরা যেভাবে আসলে আমাদের মাতৃভাষা দেখতে চাই বিশ্ব দরবারে, যেভাবে ছড়িয়ে পড়েছে, আসলে 1999 সালে যখন এই মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক বলে স্থান দেওয়া হয়েছে, তখন তো এই ভাষার মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ 2000 সাল থেকে সম্ভবত সংযোগটি জি প্রতি ভালোবাসা, সেটি সম্পূর্ণভাবে আমরা আসলে প্রশ্ন থেকে আপনি করে ফেলেন কারণ সম্ভবত আচ্ছা, এরপরে গুরুত্ব দিচ্ছি, সেটি একটি আচ্ছা, বিষয়। অধ্যাপক আসাদুজ্জামান, কথা বলছি যখন, অবশ্যই সেটি শুধু বাংলা ভাষা নয়, আমাদের আরো অন্য ভাষা আছে, 40টি আরো ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা আছে, সেই ভাষাগুলো আসলে সমানভাবে গুরুত্ব দিতে হবে, সেটিও একটি প্রশ্ন। আমাদের ভাষা পরিকল্পনা এবং ভাষা নীতি
এই দুটিকে বাস্তবায়ন করতে পারলেই আমাদের ভাষাগত যে সমস্যা সেটি দূর হবে। একই সাথে আমাদের একটি ভাষা কমিশন আসলে তৈরি করা দরকার বা গঠন করা দরকার। তাহলে আমাদের ভাষা সংক্রান্ত যত চেষ্টা করে আলোচনা ফেলি আছে উনি। সেগুলি আমরা হয়তো একদিন সমাধান করতে জি। পারবো। আর ভাষা, মাতৃভাষা অবশ্যই আমাদেরকে জি আপনার কাছে আমাদের অতিথির একটি প্রশ্ন আছে। আচ্ছা, জি। অধ্যাপক আসাদুজ্জামান তার সঙ্গে সহমত প্রকাশ করেই বলতে চাচ্ছি যে অন্য ভাষার শব্দ বাংলা ভাষায় নেওয়া যাবে না তা নয়, কিন্তু এই নেয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করে, যেটি বলছিলেন যে ইনসাফ, আজাদি, এগুলো অবশ্য ভাষার যত বাইরের শব্দ আসবে তত ভাষা সমৃদ্ধ হবে। কিন্তু আবার এটার যদি একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে তখন সমস্যা হতে পারে। মাননীয় সংসদ সদস্য আজিজুল ওয়ারি হেলাল যেটা বললেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয় কিন্তু প্রথম আওয়ামী লীগ সরকারের আমলে, মানে শেখ হাসিনার প্রথম সরকারের আমলে 1999 সালে, 2000 সাল থেকে এটি চালু হয় এবং সারা বিশ্বে কিন্তু এটা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে উদযাপন করে। এটি কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। এটা কোন সরকারের আমলে হলো সেটা না দেখে এরপরও কিন্তু বিএনপি 5 বছর যে শাসন করেছে, দেশ পরিচালনা করেছে, তখনও কিন্তু এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে উদযাপন করা হয়েছে। আশা করি বিএনপি আগামী 5 বছরও একইভাবে সেটা উদযাপন করবে। এ কারণে কোন ফ্যাসিস্ট সরকার করেছে, আর তখন ফ্যাসিস্ট সরকার কেউ বলেনি। ফ্যাসিস্ট সরকার আসছে তো এটা 24-এর। আমার মনে হয় যে এখন আওয়ামী লীগের সময় সূর্য পূর্ব দিকে উদিত হতো, এখন যদি আমরা বলি যে এটাও ফ্যাসিস্টদের কাজ, আমার মনে হয় যে সমালোচনাটা এভাবে না দেখাই ভালো। আমরা হচ্ছে যে মাতৃভাষা বা বাংলা ভাষার উন্নয়ন আমরা কি করেছি, আর যেটা অধ্যাপক আসাদুজ্জামান বললেন, আমাদের অনেক কিছু করার ছিল, সেটা করতে পারিনি। এখনও আমরা বাংলা ভাষাকে সর্বস্তরে এটা চালু করতে পারিনি। এটি চালু করার ক্ষেত্রে কি কি করণীয়, আপনারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আশা করি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আশা করি যে রাষ্ট্র বাংলা ভাষার উন্নয়নে, বাংলা ভাষার গবেষণা, তার সৃজনশীলতা, তার বিকাশে কার্যকর পদক্ষেপ নেবেন। আর আন্তর্জাতিক মাতৃভাষা এটি বাংলাদেশের গর্বের কারণে, আর এটা ওই সরকারের উদ্যোগ না, এই উদ্যোগটা ছিল সরকার পরবর্তীকালে ইউনেস্কোর মাধ্যমে এটা করেছে। ওইটার উদ্যোগ ছিল 2জন প্রবাসী বাঙালির, এবং যারা একজনের নাম রফিক, আর একজনের নাম ভুলে গেছি, সম্ভবত আব্দুল সালাম। তাই, এবং তাদের নামের মিলটা দেখুন, যে রফিক এবং সালাম, এই নামে 2জন কিন্তু 1952 সালে জীবন দিয়েছেন। আরো অনেকের সঙ্গে সোসাইটি গঠন করেছিল এবং সেই সোসাইটির মাধ্যমে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। আমাকে একটু বলতে দেন সোহাব ভাই আমার বড় ভাই, একজন প্রথিতযশা সাংবাদিক, ওনার সাথে আমি অনেক টকশো করেছি। আমার একটু বক্তব্য। আচ্ছা বলুন। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, আমি কিন্তু সরকার ফ্যাসিবাদ চালু করেছে এটা এই বিষয়ে আমি কিন্তু দোষারোপ করছি না। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের 21শে ফেব্রুয়ারির যে মহান আপনার শহীদদের এই আত্মত্যাগটাকে আপনি কি আন্তর্জাতিকীকরণ করছেন? আপনি তো 22শে ফেব্রুয়ারিও করতে পারতেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার 21শে ফেব্রুয়ারি তো আমার একটা গর্বের জায়গা, এটাকে আপনি শেয়ার দিচ্ছেন। আমি সেটা বলছি যে 21শে ফেব্রুয়ারি আমরা জানি মহান ভাষা শহীদ দিবস, এখন এটা আপনি বলছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার মানে আমার যে মহান দিবসটা, সেইটার সাথে আপনি আর একটা জিনিসকে আরো একটা ইন্টারন্যাশনালি করলেন, এটা বলতে চাচ্ছেন আপনি। আমি এখানে একটু দ্বিমত করি যে না, আমার এটাকে ইন্ডিপেন্ডেন্ট রেখে আমরা আর একটা দিবস করতে পারতাম। কে করেছে তাকে আমি দোষারোপ, এটা আমার দলীয় দৃষ্টিভঙ্গি না, আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে আমাদের ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসটা কি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা আর উদযাপন করবেন না আগামী বছর থেকে? এখন আমি বলছি আমার অনুমান, আমি বলছি যে আমরা আর একটা ডেট করতে পারতাম, আরেকটা মাতৃভাষা আমার 21শে বাংলা ভাষার জন্য যে তরুণরা জীবন দিয়েছে তাদের স্মরণেই কিন্তু আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পাওয়া গেছে। ঠিক আছে, আমি আপনার সাথে অল্টারনেট করতে চাচ্ছি না, আমি আমার বক্তব্য দিচ্ছি যে 21শে ফেব্রুয়ারিটাকে ইন্ডিপেন্ডেন্ট রেখে আমরা আরেকটা দিবস
করতে পারতাম, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা করেছেন। এটা আমি আপনাকে দোষারোপ করছি না। মানে আমার আমরা অন্য- করেছি মানে কি? আমার- আমরা মানে- করেছি মানে কি এটা? আমি- এটা কি বললেন? না, মাননীয় সংসদ সদস্য আজিল বাড়ি হেলাল ভাই, আসলে এখানে একটি কথা বলতে চাই আমি। সেটা হলো যে বাংলাদেশ সরকার আসলে এটা করেনি, এটা জাতিসংঘের ইউনেস্কো এটি ঠিক আছে, প্রথম এই করেছি। আমি ঘোষণা তাকে ভাই কমপ্লেন করছি না, আমি আমার একটা ভিউজ বলছি না, যে না, আমি- জি, ঠিক আছে, জি। ঠিক আছে, ঠিক আম- আছে। আম- আমরা আমার মহান- আলোচনাটা সেদিকে না নেই, আমরা বরং হচ্ছে এই মাতৃভাষাটি কিভাবে আরো সম্প্রসারিত করা যায়, আরো হচ্ছে সেটি দেখেন, আমাদের যে সাধারণ রাষ্ট্র মানুষের মধ্যে সম্পর্কিত পৌঁছে দেওয়া যায়, আন্দোলন, নতুন অবশ্যই সরকারের আলোচনা সব নতুন করতে পারবো। না, না, সরকারের 21শে পরিকল্পনা ফেব্রুয়ারি কি ভিন্ন সেগুলো ভিন্ন হয়তো আমরা মর্যাদা জানবো। থাকবে। জি, অবশ্যই থাকবে। আমরা আসবো, তবে বিরতির পর এই বিষয়গুলো নিশ্চয়ই নতুন সরকার এই মাতৃভাষাকে নিয়ে কি কি পরিকল্পনা নিচ্ছে বা কি করলে পরে ভালো হয় সেটা নিশ্চয়ই আমন্ত্রণ আবারও ৭১ জানালে। আমরা একটু যেতে চাই মোহাম্মদ জামালুর আকবর চৌধুরী আপনার কাছে। সেটি হচ্ছে যেহেতু আপনি ইতিহাসের শিক্ষক, তাই আপনার কাছে আসলে জানতেই চাই যে এই ভাষার যে ইতিহাস সেটি নিয়েও আমরা নানা ধরনের বিতর্ক হতে দেখেছি, নানা রকম পরিবর্তন হতে দেখেছি। সেই জায়গায় এই যে আমাদের দৈন্যতা, এটা আসলে কিভাবে দূর করা যায়? আমরা কেন সেখানে গবেষণার ক্ষেত্রে হোক, ইতিহাস জানবার ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছি? ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমে ২৩শে প্রথম প্রহরে ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি মনে করি এই ১৯৫২ সালের ভাষা আন্দোলনটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার, এবং এই আন্দোলনের মাধ্যমে এই বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয়েছিল, যা ধাপে ধাপে বিকশিত হয়ে একটা স্বাধিকার আন্দোলনের রূপ নেয়। এবং ভাষা আন্দোলনের চেতনা থেকেই, এবং ১৯৫৪ সালে আমরা দেখি যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ৬ দফা, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, সবশেষে এই ১৯৭১ সালে স্বাধীন আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং এই ২১শে ফেব্রুয়ারি রক্তদান বাঙালিকে আমাদেরকে শুধু শিখিয়েছে শুধুমাত্র অধিকার আদায়ের জন্য কিভাবে আত্মত্যাগ করতে হয়। এবং ভাষা আন্দোলন আমাদের এই যে বাঙালির হাজার বছরের যে সমৃদ্ধ সংস্কৃতি আমাদের আছে এবং সাহিত্য ঐতিহ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। এবং পাকিস্তানি শাসকরা এই বাঙালি সংস্কৃতিকে তারা হিন্দুয়ানি ইসলাম বিদ্বেষী বলে চিহ্নিত করে একটি বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং এই ভাষা আন্দোলনটাই আমাদের তাদের সেই অপচেষ্টাকে ব্যর্থ করে দেয় এবং বাঙালি সংস্কৃতির চর্চা সবার মধ্যে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। এর ফলে পরবর্তীকালে বাংলা সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্রে এক ধরনের নতুন প্রাণ লাভ করে, এবং পরবর্তীতে দেখা গেল কি আমাদের এই যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষা আন্দোলনটা স্বীকৃতি লাভ করলো। আমি মনে করি এই আমাদের উচিত হবে এই আমরা যেন আমাদের যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা দৈন্যতায় ভুগি, সেক্ষেত্রে বের হয়ে যেন আমরা যদি বাংলায় কথা বলি, বাংলায় লিখি, এবং আমাদের ভাবনার জগৎটা যদি আমরা ধীরে যদি ধীরে বাংলায় অন্য কথা বলি, বাংলায় যদি আমরা লিখি, কিন্তু আমরা দিনে দিনে দেখছি বাংলার সাথে সর্বপ্রথম যে জায়গাটি দখল করে আছে সেটা হচ্ছে ইংরেজি ভাষা, এবং তার পরবর্তীতে আছে পার্শ্ববর্তী দেশের ভাষা, কারণ তাদের সংস্কৃতি আমাদের দেশে অনেক বেশি হচ্ছে প্রচলন আছে, তাই এটা বরাবরই বলে। এই জায়গায় এই অন্য দেশের ভাষা জানাটা অবশ্যই একটি গুণের একটি বিষয়, কারণ আমরা টাকা দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে অন্য দেশের ভাষা শিখি, সেখানে কোনো দোষের কিছু নেই, কিন্তু নিজের ভাষাটি আগেও আমরা পরিষ্কারভাবে এখন পর্যন্ত সেটি বলা এবং সেটির প্রচলন বা ব্যবহারের জায়গাটি এখনো আমরা হচ্ছে পিছিয়ে আছি। সেইটা কেন? আমি মনে করি আমাদের সরকার এবং আমাদের সরকারকে সর্বোচ্চ এগিয়ে আসতে হবে, বাংলা ভাষার চর্চা, বাংলা ভাষায় গবেষণা এগুলো বাড়িয়ে দিতে হবে। এবং আমরা জানি বর্তমান জেনারেশনটা অনেকটা ইউটিউব নির্ভর, এবং সেখানে আমি মনে করি যে বাংলা কন্টেন্টকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি পরিবারকে সবচেয়ে এগিয়ে আসতে হবে, এবং স্কুল কলেজে আমরা যদি সচেতনতা বৃদ্ধি করি, বাংলা বিতর্ক, আঞ্চলিক ভাষা দিবস, আঞ্চলিকভাবে ভাষা দিবসটা যদি আমরা চর্চা বৃদ্ধি করি, কবিতা আবৃত্তি, নাটক এবং বাংলা ভাষায় যদি আমরা চর্চাটা আগের চাইতে অনেক বেশি বাড়িয়ে দিই, এবং সেক্ষেত্রে সরকার যদি সর্বোচ্চ এগিয়ে আসে,
এবং অবশ্যই আমরা সেই তাহলে আশা করতে চাই দিন শেষে সরকারের উপর সকল দায়িত্ব বর্তায়, কারণ আমরা সরকারের দিকে তাকিয়ে থাকি সরকার কিভাবে এই বিষয়গুলো সুরাহা করবে তার দিকে। আজকে আলোচনা আর বেশি দূর আসলে করতে পারছি না, আমাদের শেষ করতেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অতিথি হিসেবে যারা যুক্ত ছিলেন। সোহরাব হাসান, আপনাকেও ধন্যবাদ, যুক্ত হয়েছেন। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে। এবং দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবারও।